এপ্রিলের রেকর্ড গরমে পুড়ছে দেশ, আরও 3 দিনের হিট অ্যালার্ট। দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু, শিক্ষার্থী অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমাদের ক্লাসটা নেওয়া হতো তাহলে প্রতিকূল পরিবেশে আমরা সিলেবাসটাও শেষ হতো। বাচ্চাদের পড়ালেখাটা কি মোর ইম্পর্টেন্ট দেন এই বাচ্চাদের জীবনের চাইতে। পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখলেও দেখে না বিএনপি, বললেন কাদের। সরকারের অপকর্মের সহযোগী আওয়ামী লীগ, মন্তব্য রিজভীর। ফুলবাড়িয়ায় রেলওয়ের জমি দখলে কাউন্সিলর চামেলি ও তার পরিবার। আওয়ামী লীগের নাম ভাঙালেও ভাই বোন সবাই বিএনপির পদধারী। বান্দরবানের রোমাই সেনাবাহিনীর অভিযান, কুকিচে ন্যাশনাল আর্মির 2 সদস্য নিহত, 3টা আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ জব্দ। এবং যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বন্দুকধারী গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির, একজন সিলেটের, অন্যজন কুমিল্লার বাসিন্দা। কমিউনিটিতে শোক। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। প্রচণ্ড গরমের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে স্কুল খোলা নিয়ে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। অভিভাবকদের অনেকে এমন গরমের মধ্যে স্কুল খোলায় অসন্তোষ প্রকাশ করেন, তবে কেউ কেউ বলছেন সরকারের সিদ্ধান্তই সঠিক। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। পবিত্র রমজান ও ঈদের ছুটি শেষ না হতে প্রচণ্ড দাবদাহের কারণে 1 সপ্তাহ ছুটি দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চলমান তাপপ্রবাহের মধ্যেই রোববার থেকে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নেসা স্কুলে ভোর থেকেই ক্লাসে আসতে থাকেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে খুশি তারা। আমরা এখন যেহেতু স্কুল অফ করলো, ক্লাসের ক্ষতি হবে, পড়াশোনার ক্ষতি হবে, তো এটার জন্য আসলে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার যে কীভাবে করলে ভালো হয়। কলেজ বন্ধ থাকলে তো পড়াশোনার ক্ষতি একটু হতোই। এখন সরকার থেকে প্রজ্ঞাপন দিয়েছে, দেখলাম যে শনিবার দিন আমাদের ক্লাস শুরু করছে, তো সেটা যদি বেশ কয়েকদিন চালু থাকে তাহলে মনে হয় পড়াশোনার ক্ষতিটা একটু কমিয়ে আনা সম্ভব। একই চিত্র ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং নটরডেম কলেজেও। মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা সঙ্গে এনেছেন পানির বোতলও। তাপমাত্রার কারণে অনেক পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং শারীরিকভাবেও নিজেদের অসুস্থ মনে হয়, অনেক অসুস্থ হচ্ছে অনেকে হয়তো বা। এটা আসলে মানুষের ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমাদের ক্লাসটা নেওয়া হতো তাহলে প্রতিকূল পরিবেশে আমরা সিলেবাসটাও শেষ হতো, তো আমাদের পড়ালেখার স্টাডির ধারাবাহিকতাও বজায় থাকতো। গরমে মতিঝিল আইডিয়ালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। পড়াশোনার ক্ষতি, কিন্তু জীবনের চেয়ে তো পড়াশোনার ক্ষতি কিছু। ছুটি দিলে মনে হয় ভালো, তো বাচ্চাদের যে অবস্থা, তো বের হলে একজন অসুস্থ হয়ে যায়। লেখাপড়ার ক্ষতি হচ্ছিল এটা আমরা বুঝতেছি, আরও 1 সপ্তাহ এক্সট্রাগুলো সম্ভবত ভালো হতো আর কি, বাচ্চাদের জন্য সুবিধা হতো, গার্ডিয়ানদের জন্য। যেমন প্রচণ্ড দাবদাহ চলমান থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ। আপাতত বন্ধ থাকছে অ্যাসেম্বলি। 1 শিফটের স্কুল চলছে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত, আর 2 শিফটের স্কুলে প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট সকাল 9:45 থেকে বেলা 11:30। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপদাহ পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, অতি তীব্র তাপদাহ চুয়াডাঙ্গায় জনজীবনে কতটা প্রভাব ফেলেছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি বলছিলেন আর কি, অতি তীব্র তাপদাহ কিন্তু চুয়াডাঙ্গা থেকে প্রায় 10 থেকে 12 দিন ধরেই চলছে আর কি। এই যে অতি তীব্র তাপদাহ কিন্তু জনজীবনে একেবারে নাবিশ্বাস মতো অবস্থা। কারণ আমি আজকে বেশ কিছু জায়গা ঘুরেছি চুয়াডাঙ্গা শহরে। আমি বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে তাদের যে অবস্থা, তাদের কাজ না করলেই নাই। যদি কাজ না করার সুযোগ থাকতো তারা কাজ না করে বসে থাকতো, কিন্তু সেই সুযোগটা তাদের নাই। কারণ কাজ না করলে তাদের সংসারে কিংবা তাদের পেটে ভাত উঠবে না। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আজকে চুয়াডাঙ্গাতে দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। এখন এই বিকাল 3টায় তাপমাত্রা রেকর্ড হবে, সেটাও কিন্তু আবারও হয়তো বা 43-এর কাছাকাছি যেই পৌঁছাবে, এমনটাই আমরা আশঙ্কা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে তীব্র তাপদাহ, কিন্তু এই যে মানে আমার সামনে দাঁড়িয়ে আছে, এখানে আখের রস বিক্রি করছে। অনেকে আছে যে আখের রস খেয়ে কিংবা একটু শীতল হাওয়া কিংবা শীতল পরিবেশে বিশ্রাম নিয়ে চাচ্ছে
একটু জিরিয়ে নেওয়ার জন্য, যাতে একটু স্বস্তি আসে, কিন্তু কোনো দিকে কোনোভাবে স্বস্তি আসে না। তবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে রসের পরেই কিন্তু মানে আখের রসের পরেই কিন্তু দেখা যাচ্ছে আপনার ফুচকা, ঝালমুড়ি এগুলো বিক্রি হচ্ছে। এটা কিন্তু চুয়াডাঙ্গা কালেক্টর অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পাশে আর কি। এখানে কিন্তু যেটা হয়ে দাঁড়িয়ে সেটা হচ্ছে কিন্তু ওই তীব্র তাপদাহের ভিতরে কিন্তু স্কুল কলেজ খুলেছে, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে। তো সেক্ষেত্রে যে এই যে এক তো তাপদাহের ভিতরে শিক্ষার্থীরা স্কুলে আসছে, সে একটা কষ্ট। তারপরে কিন্তু ওই স্কুলের পাশে এই যে নিম্ন খাবার যেগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি, ফুচকা কিংবা ঝালমুড়ি খেয়ে বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে চিকিৎসকরা মনে করছে। শুধু তাই নয়, আমি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই যে কৃষিখাতে কিন্তু চুয়াডাঙ্গাতে ব্যাপক বিপর্যয় দেখা যাবে। তবে আসার খবর হচ্ছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা কৃষি অফিস আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে ধান কিংবা ভুট্টা কিন্তু কর্তন চলছে। এই ধান কিংবা ভুট্টা কিন্তু খুব একটা সমস্যা হবে না। তবে এই তাপদাহ যদি আরো কিছুদিন চলমান থাকে, সেক্ষেত্রে কিন্তু সবজি কিংবা আমের গুটির ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা বিপর্যয় দেখা দিতে পারে। তবে উনি আশ্বস্ত করেছেন যে কৃষি অফিসের পরামর্শ তারা দিয়ে যাচ্ছে, পরামর্শ মেনে চললে হয়তো বা খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো আমি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আমি খোঁজ নিয়েছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়ে আমি যেমনটা জেনেছি, সেটা হচ্ছে যে মানে সবসময়ের জন্য 1 থেকে 150 জন গরম জনিত আক্রান্ত হচ্ছে হাসপাতালে ভর্তি থাকছে। এর ভিতরে কিন্তু অধিকাংশ ডায়রিয়া, আর রোগীর ভিতরে কিন্তু বেশি দেখা যাচ্ছে আপনার শিশু রোগী আর কি। এই শিশু রোগী মানে বেশি দেখতে পাচ্ছি আর কি আমরা। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইসরাত। সেতু, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে তাপদাহের খবর জানাচ্ছিল সহকর্মী সেতু। এবং তাপদাহের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দেশ জুড়ে তীব্র গরম, এর মধ্যে স্কুলও খুলেছে। কুষ্টিয়ায় স্কুল খোলার প্রথম দিন কিভাবে কেটেছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত। আসলে গত 3 সপ্তাহ ধরে চলা তাপদাহের প্রভাবে কুষ্টিয়ার সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছে শ্রমজীবী যারা মানুষেরা আছে তারা, যেমন রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে, এবং কৃষিক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে। এবং আপনি জানেন কুষ্টিয়া একটি খামার অধ্যুষিত এলাকায়, সেই খামারেও কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে খামারিরা। আসলে এই তীব্র রোদের সাথে কিন্তু ভাবসা গরম, এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আজকের যদি আমি তাপমাত্রা বলি, কুষ্টিয়ায় গত কয়েকদিন ধরেই কিন্তু 40-এর উপরে তাপমাত্রা চলছে, এবং এখন যে তাপমাত্রা বিরাজ করছে সেটি হচ্ছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে কতটা গরম পড়ছে এই কুষ্টিয়া জেলায়। আসলে এই তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে যে ভাবসা গরম, এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা শ্রমজীবী মানুষরা রয়েছে তাদের কিন্তু আয় কমেছে, এবং যারা রিক্সা চালক রয়েছে তারা যাত্রী পাচ্ছে না, তার ফলে কিন্তু তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এছাড়া কৃষি জমি কৃষকরা পড়েছে সংকটের মধ্যে, যেমন কৃষি জমিতে পানির সংকটে কিন্তু ফসলের হানি ঘটছে এবং ফসলের সংখ্যা দেখা দিয়েছে, মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এছাড়া কুষ্টিয়ায় আরো একটি তীব্র সংকটের মধ্যে যেটা পড়েছে সেটা হচ্ছে পানি, অর্থাৎ খাল বিল নদী নালা সব কিন্তু শুকিয়ে গেছে, ফলে টিউবওয়েল গুলোয় পানি উঠছে না। সুপেয় পানির চরম সংকটের মধ্যে রয়েছে এই শহরবাসী, দূর দূরান্তে ছুটে যাচ্ছেন কিন্তু এই সুপেয় পানির জন্য। আর এদিকে আপনি জানেন যে দীর্ঘ 1 মাস ছুটির পরে কিন্তু আজ থেকে স্কুল সারা দেশের মতো কুষ্টিয়ার স্কুল কলেজও খুলেছে। কিন্তু এই যে তীব্র দাবদাহের মধ্যে স্কুল কলেজগুলো খোলার কারণে কিন্তু যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু এক প্রকার উদ্বেগ প্রকাশ করছে। তারা বলছে এই যে তীব্র দাবদাহের মধ্যে স্কুল কলেজ খোলা হয়েছে, এর ফলে কিন্তু যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় পড়তে পারে। তাই তারা বলছে যে এটা বিকল্প কোনো পদ্ধতিতে যদি এই পাঠদান কার্যক্রমটি চালিয়ে নেওয়া যেত তাহলে কিন্তু সুবিধা হতো। এছাড়াও শিক্ষকরাও কিন্তু উদ্বেগের মধ্যে পড়েছে। তার শিক্ষকরা বলছে যে যদি এই কোনো বাচ্চা স্কুলে এসে এই তীব্র গরমের ফলে, কারণ তীব্র গরমের পাশাপাশি কিন্তু লোডশেডিং চলছে, এই লোডশেডিং এর ফলে কিন্তু কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়লে তারাও পড়বেন মহাবিপদের মধ্যে। আমি এ বিষয়ে যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অর্থাৎ চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলছে যে বাচ্চাদের সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছেন, বলছেন যে ক্লাসরুমগুলো যেন ঠান্ডা রাখা যায়, তাপ নিয়ন্ত্রণ করা যায়, অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করার জন্য বলছেন, এসির ব্যবস্থা করার জন্য বলছেন, এবং এমনকি তারা বলছেন বেশি বেশি যেন মুখে পানি এবং হাত মুখ ধোয়ার জন্য বলছেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে এই তীব্র গরম এবং ভাবসা গরমের মধ্যেই কিন্তু স্কুল কলেজ খোলাই শিক্ষার্থীরা যেমন সংকটের মধ্যে পড়েছে কুষ্টিয়ার, তেমনি কিন্তু শ্রমজীবী মানুষ থেকে শুরু করে কৃষক খামারি সবাই কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে এই তীব্র দাবদাহে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে তীব্র দাবদাহে নিয়ে সর্বশেষ খবর। ইশরাত। তিতাস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে তাপদাহের খবর জানাচ্ছিল সহকর্মী নাহিদ হাসান তিতাস। এপ্রিলের টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়।
জনগণকে সতর্ক করতে সারা দেশে চতুর্থবারের মতো জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া বার্তায় এখনই নেই কোনো সুখবর। চলমান দাবদাহ থাকবে আরও কয়েকদিন। বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মে মাসের শুরুর দিকে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সারা দেশে চতুর্থবারের মতো জারি হয়েছে হিট অ্যালার্ট। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। এই তীব্র গরমে জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হয়ে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। অসহনীয় গরম, গা পুড়ে যাচ্ছে আর কি, শরীরের ভেতরে রোদটা আর কি সহ্য হয় না। কষ্ট হচ্ছে যাওয়া আসায়, কিন্তু বাট পড়াশোনাটাও দরকার। গরম তো থাকবেই, তো গরমের মধ্যে তো পড়াশোনাও করতে হবে। আমার আজকে বের হয়ে মনে হয়েছে যে আসলে ওদের স্কুলে পাঠানোটা ঠিক হবে না, কারণ আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে সাধারণ মানুষের সেবা নিশ্চিতে প্রচেষ্টার কমতি নেই ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সেবা সংস্থার। বর্তমান যে তাপমাত্রা, যে দাবদাহর যে অবস্থা, আসলে ডিউটি করা সত্যিকার অর্থে এটা খুব প্রতিকূল অবস্থা আমাদের জন্য। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান দাবদাহ থাকবে আরো বেশ কিছুদিন, তবে মে মাসের শুরুতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশে যে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছে এটা 42.7 ডিগ্রি। গত 26 এবং 27 তারিখে এটা চুয়াডাঙ্গা, যেহেতু কাছাকাছি 8.3 ডিগ্রি, এটা হতে পারে 43 কাছাকাছি যেতে পারে। তার এখনই তো 43-এর কাছাকাছি, 42.7 তারিখ এটা ক্রস করতে পারে, করবে এটা বলা যাচ্ছে, তবে করার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 84 মিলিমিটার। তবে বৃষ্টির ভারী বর্ষণ হলে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রয়োজনীয় আছে, সবার ঘরে ঘরে আছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, কিন্তু বিএনপি উন্নয়ন দেখতে পায় না। এতে তাদের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে গুম ও খুনের রাজনীতি দূর হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। সেনাবাহিনীর সাবেক চৌকস অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন দিবসটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ জামালকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 15ই আগস্টের আসল কুশীলবদের লক্ষ্যই ছিল একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া। জিয়া ও মোস্তাক এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে হত্যা ও গুমের রাজনীতির সূত্রপাত করেছে। জিয়াউর রহমান, খন্দকার, মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। বস্তুতপক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমের করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে কোনো বিদেশি চাপ অনুভব করেনি সরকার। জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে তা তারাই বলতে পারবে। তাদের জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। পরে শেখ জামালের কবরে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের লোকদের ব্যাংক লুট দুর্নীতির খবর ধামা চাপা দিতেই কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না।
এই লুটেরা সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি বসত ভিটা সব নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে রিজভী আরও বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমতে না পৌঁছালেও মহা দুর্নীতির মধ্য দিয়ে নির্বাচন কমিশন ও সরকার ইভিএম কিনেছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো করার তাগিদও দেন বিএনপির এই নেতা। ব্যাংকের কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। সংবাদ দুপুরে আরো থাকছে। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ, সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামে চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট, একাংশের প্রত্যাখ্যান। ফুলবাড়িয়ায় রেলওয়ের ৩.৯৭ একর জমির পুরোটাই বেদখল। সরকারি জমিতে মার্কেট বাসাবাড়ি মিলে এখন প্রায় শতাধিক ভবন। মালিক দাবিদার অন্তত ৯৬ জন। বেশিরভাগেরই দখলে দক্ষিণ সিটির নারী কাউন্সিলর চামেলি ও তার ভাই বোনেরা। উচ্ছেদ ঠেকাতে প্রতি মাসে চামেলি দোকান প্রতি চাঁদা তোলেন ৫০০ টাকা করে। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরাসরি বিএনপির পদবীধারী নেতা। রেলের জমি দখল নিয়ে শাহাদাত নিশাদের ২ পর্বের অনুসন্ধানী রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জনি। রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেট থেকে শুরু করে আনন্দবাজার পুরো এলাকায় বিস্তৃত রেলওয়ের ৩.৯৭ একর জায়গা, তবে সবই বেদখল। রেলওয়ের জমির উপর গড়ে উঠেছে হাফেজ প্লাজা, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বরিশাল প্লাজা থেকে শুরু করে এ এলাকায় মার্কেট বাসাবাড়ি মিলে প্রায় শতাধিক ভবন, যার মালিক দাবিদার অন্তত ৯৬ জন। কিভাবে বেহাত হলো রেলওয়ের জমি, তার কারণ অনুসন্ধানে দেশ টিভি। অনুসন্ধান বলছে, রেলওয়ের এই জায়গার বেশিরভাগই দখলে আছেন ঢাকা দক্ষিণ সিটির নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলি ও তার ভাই বোনেরা। রেলের এ জমির ভুয়া দলিল বানিয়ে ১৯৭৪ সালে দখলে নেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। পরবর্তীতে মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এ জমির দেখাশোনা করতেন কাউন্সিলর চামেলির বাবা। ৫০ বছর ধরেই সরকারি এ জমি হাত বদল হয়েছে অনেকের হাতে। বিভিন্ন ব্যক্তির কাছে রেলের জমি মালিকানা বিক্রি করেছেন মির্জা আশরাফ ও চামেলির বাবা। স্থানীয়দের অভিযোগ, আনন্দবাজারের বেশিরভাগ ও বঙ্গ ইসলামিয়া মার্কেটের পুরোটাই কাউন্সিলর চামেলির দখলে। ইসলামিয়া বড় মার্কেট, তার পাশে আছে হলো আপনার হোমিও, আর ভিতরে আরো আছে রোজ গার্ডেন দিয়ে লাইলি চামিলি, এই দুইজন। হ্যাঁ, ও লাইলি কোর্টের চাকরি করে। সরকারি জায়গা, এগুলি তো সব সরকার জায়গা, যে কোনো একদিন এটা যাইব গা। ব্যক্তি ও দখলদার প্রতিষ্ঠান যতই প্রভাবশালী হোক, পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের আশ্বাস দিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের মহাপরিচালক। মামলাটা নিয়মিত এটাকে যাতে কার্যক্রম আমাদের পক্ষ থেকে যেন কোনো ঘাটতি না থাকে, সেই জন্য আমাদের উকিল নিয়োগ করা আছে, আমাদের ল অফিসার আছে, মামলা হাজিরা দেওয়া, আমাদের কাগজপত্র সাবমিট করা। আমাদের উচ্ছেদ আপনি দেখেন না, BIWTA, তারপরে অন্যান্য সিটি কর্পোরেশন তারা উচ্ছেদ করতে গিয়ে বিল্ডিং ভেঙে দেবে। অবৈধ উচ্ছেদ আমরা প্রোগ্রাম দিই, যখনই যেখানে অবৈধ উচ্ছেদ করার মতো থাকে তখনই আমরা প্রোগ্রাম দিই। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরাসরি বিএনপির পদধারী নেতা। দখল বাণিজ্য ছাড়াও চামেলির বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে চামেলিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেটের সঙ্গেও সখ্যতা রয়েছে কাউন্সিলর চামেলির। এ বিষয়ে অভিযুক্ত চামেলির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে KNF এর সংঘর্ষে KNF এর 2 সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার সকালে রুমা থানচি সীমান্তের বাকলাই এলাকায় 2টি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহ দুটি কেএনএফ এর পোশাক পরে থাকায় তাদের কেএনএফ এর সদস্য বলে ধারণা করছেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করার পর বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র, গুলি ও সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল বাশার নয়ন। নয়ন, সেনাবাহিনীর অভিযান নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে গতকাল রাত 3টা থেকে শুরু হয়ে আজ ভোর 6টা পর্যন্ত ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে বান্দরবানের রুমা এবং থানচির মধ্যবর্তী যে বাকলাই এলাকা সেখানে। আজ সকালে আইসপিআর থেকে জানানো হয়েছে যে বাকলাই এলাকা রয়েছে, বাকলাই এলাকা থেকে 2 জন কেএনএফ এর সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 3টি স্বয়ংক্রিয় অস্ত্র এবং গোলাবারুদ সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেই স্থানটিতে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, যে স্থানটিতে আসলে গোলাগুলির ঘটনা ঘটেছে সেটি পড়েছে রুমা উপজেলায়, কিন্তু দুর্গমতার কারণে থানচি থেকে পুলিশ গিয়ে সেই বাকলাই এলাকা থেকে লাশ উদ্ধার করতে যায় সকালে পুলিশের একটি দল। দুপুর নাগাদ তারা সেই এলাকায় পৌঁছে বাকলাই এলাকা থেকে লাশ উদ্ধার করে বর্তমানে তারা আসলে বান্দরবান সদর হাসপাতালে যে মর্গ এলাকার উদ্দেশ্যে রয়েছেন। তাদের 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদেরকে এইখানটিতে আনা হবে। পরবর্তী আসলে লাশের যে পরিচয়গুলো নিশ্চিত হওয়ার জন্য হয়তো চেষ্টা করা হবে। আমরা এখনো পর্যন্ত যে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমি আরেকটু জানিয়ে রাখি দর্শকদের, সেটি হচ্ছে গত 2 তারিখ যে রুমা উপজেলায় সোনালী ব্যাংক এবং থানচি উপজেলা সহ 3টি ব্যাংকে ডাকাতের ঘটনা ঘটেছিল, যেখানে কুকিচি ন্যাশনাল আর্মির সন্ত্রাসীদেরকে দায়ী করা হয়। তারা সেখানে ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় এবং অস্ত্র লুট করে নিয়ে যায়। এখনো পর্যন্ত 14টি অস্ত্র আসলে উদ্ধার করা হয়নি। এসব অস্ত্র উদ্ধার এবং কেএনএফ সন্ত্রাসীদের দমনের জন্য আপনি জানেন রুমা উপজেলা এবং রোয়াংছড়ি, থানচি, রুমা বিভিন্ন এলাকায় আসলে যৌথ অভিযান চলছে, যেখানে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি, পুলিশ থেকে শুরু করে সব বাহিনীর সদস্যরা আসলে অংশ নিচ্ছেন। গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে থানচির বাকলাই এলাকায়, সেই অভিযানে আইসপিআর জানিয়েছে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ এর সঙ্গে আসলে গোলাগুলি হয়, সেখানে 2 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সেই অভিযানটিতে সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি রুমা এবং রোয়াংছড়ি এলাকায় যৌথ অভিযান এখনো চলমান রয়েছে, কেননা যে 14টি অস্ত্র খোয়া গেছে, অস্ত্রগুলো উদ্ধারের জন্য মূলত এই অভিযান চলমান রয়েছে। পাশাপাশি আপনি জানেন বেশ কয়েকজন এই পর্যন্ত যে গত 2 তারিখ ঘটনার পর থেকে 80 জন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে প্রতিদিন রিমান্ড এবং তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, এমন ঘটনা ঘটছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে সেনাবাহিনীর অভিযান নিয়ে বলছিলেন নয়ন। যুক্তরাষ্ট্রে আবারও হত্যাকাণ্ডের শিকার 2 বাংলাদেশি। শনিবার নিউ ইয়র্কের বাফেলো শহরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান তারা। নিহতদের একজনের বাড়ি সিলেটে এবং অন্যজন কুমিল্লার। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে। বন্দুক হামলায় আবারও রক্তাক্ত যুক্তরাষ্ট্র। শনিবার নিউ ইয়র্কের বাফেলো সিটির 100 জেনার স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবর আসে পুলিশের কাছে। স্থানীয় সময় বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গোলাগুলির ঘটনায় আশপাশের বাসিন্দাদের ঘরে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেয় পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত না করলেও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন নিহত বাংলাদেশি আবু সালে মোহাম্মদ ইউসুফ সিলেটের বাসিন্দা। অন্যজনের নাম বাবুল, তার বাড়ি কুমিল্লা জেলায়। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এতে আতঙ্ক বিরাজ করছে বাফেলোর বাংলাদেশি কমিউনিটিতে। 2 জন বাংলাদেশি নিহতে শোক নেমে এসেছে কমিউনিটি জুড়ে। তারা কিছুদিন আগেই বাফেলোতে এসেছিলেন বলে জানা গেছে। এই ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে কমিউনিটির পক্ষ থেকে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফ্লোরিডা সহ বিভিন্ন জায়গায় দিনকে দিন বাড়ছে বন্দুক সহিংসতা। অস্ত্র আইন কঠোর না হওয়ায় সব শ্রেণীর মানুষের হাতে চলে যাচ্ছে আগ্নেয়াস্ত্র। এতে ঘটছে বন্দুক সহিংসতার মতো ঘটনা, বাড়ছে প্রাণহানি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়েট গাড়ি পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রামের 5 জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সহ সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে AKM নাজিমের রিপোর্টে বিস্তারিত। চুয়েট গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রোববার সকাল থেকে চট্টগ্রামের সঙ্গে 5 জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। রাস্তায় স্বাভাবিকের চেয়ে কম গণপরিবহন। 3 পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার 120টি রুটে বন্ধ বাস চলাচল। মোড়ে মোড়ে ভিড় বেড়েছে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের। সবচেয়ে বেশি দুর্ভোগে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, খুবই ক্লান্ত লাগতেছে। এই গরমের ভিতরে এভাবে দাঁড়িয়ে আছি, ভালো লাগতেছে না। এখানে আসি 1 ঘন্টা 1.5 ঘন্টা, কোনো গাড়ি পাচ্ছি না। বাসে না অনেক কষ্ট হয়েছে, 2জন 3জন দেখেন সিএনজি হয়ে যাচ্ছে না। কি করবো এখন আবার চলে যেতে হবে। দাঁড়িয়ে আছি আসলে গাড়ি পাইলে আজকে যে ধর্মঘট আমরা জানতাম না, এসে অনেকক্ষণ আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। সিএনজি ডাকছিল, কিছু উঠলাম, বলতেছে ব্রিজ পার হতে দিচ্ছে না। সামনে গিয়ে না বাস তো নাই টোটালি। পরিবহন সেক্টর ও মালিক শ্রমিকদের বৃহত্তর স্বার্থে ধর্মঘট, বলছেন সংগঠনটির নেতারা। একদিকে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি, সরকার দিচ্ছে ট্রান্সপোর্ট থেকে ক্ষতিপূরণ, আবার আমাদের গাড়ি যে পড়াই দিচ্ছে, আমাদের গাড়ি যে ভাঙচুর করতেছে, আমাদের স্টাফদের মারধর করতেছে, ওইসবের ক্ষতিপূরণ আমরা পাচ্ছি না। সোমবার চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 চুয়েট শিক্ষার্থী নিহত হন। এর জের ধরে ওই দিন থেকেই শিক্ষার্থীরা 10 দফা দাবিতে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিল। বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার, ক্ষতিপূরণ সহ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবহন শ্রমিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা চলছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জে। প্রচারণার খবরাখবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, প্রচারণার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ইশরাত, আপনি জানেন যে আগামী 8ই মে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবারের নির্বাচনে একটু ব্যতিক্রমী যে বিষয়টি সামনে এসেছে সেটা হচ্ছে দলীয় প্রতীক এবং মনোনয়ন বাদেই কিন্তু এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই কারণে কিন্তু যে প্রার্থী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ একই সাথে গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই আসলে তারা আর কি এগোচ্ছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। এর আরেকটি যে ব্যাপারটি, বরিশালে কিন্তু এখন খুবই তীব্র তাপদাহের একটা ব্যাপার চলতেছে। গত 1 সপ্তাহ যাবৎ বরিশালের গড় তাপমাত্রা কিন্তু 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের ভিতর আসলে ওঠানামা করছে। এইরকম একটা গরম উত্তপ্ত পরিস্থিতিতে নির্বাচনের গরমেও কিন্তু একটা অবস্থা বেশ বেসামাল হয়ে উঠেছে, কারণ প্রার্থীরা কিন্তু দিনের বেলা আসলে তারা প্রচারণায় বেশ আসলে একটু কষ্টের সম্মুখীনই হচ্ছে, কিন্তু তারপরও আসলে দিন শেষে যেহেতু নির্বাচন, প্রার্থী যারা আছেন তারা আসলে তাদের সর্বোচ্চটা দিয়েই আসলে যে যার মতো করে আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটাকে যদি জানিয়ে রাখি যে বরিশাল সদর উপজেলায় কিন্তু 5 জন আসলে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন। আসলে আমরা কিন্তু এখন তাদের মধ্যে নির্বাচনের পরিবেশ আসলে কেমন দেখছেন? নির্বাচন পরিবেশ আপাতত আমরা যেভাবে আছে ভালো মনে হচ্ছে, কারণ গত 2 দিন আগে নির্বাচন কমিশন আসছিলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। তারপরও আমি যে এলাকাতে এখন দাঁড়িয়ে আছি, কাশীপুর এলাকা আমার কর্মীদেরকে আজকে সকালেও শুনেছি আমার এক কর্মীকে অপর আনারস প্রতীকের একজন এখানকার যে দেখাশোনা করে ওনাকে পোষা মেম্বার নামে ডাকে। ওই পোষা মেম্বার উনি আমার সেই কর্মীকে আজকে হুমকি জামকি দিয়েছেন, তাকে গালাগালি করেছে। আমরা আসলে যেমনটি দেখছিলাম
যে নির্বাচনী প্রচারণায় কিন্তু একই সাথে সরব, তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের একে অন্যের প্রতি যে অভিযোগ সেটাও আসলে তুলছে। তো এই ছিল বরিশাল সদর উপজেলা থেকে আমার কাছে। শফিক, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজায় ইসরায়েলি বর্বরতা, 24 ঘন্টায় শিশু সহ নিহত 27। তেল আবিবকে অর্থায়ন বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের 40টি বিশ্ববিদ্যালয়। গৃহায়ন, গণপূর্ত ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2022 সালের 28 এপ্রিল মৃত্যুবরণ করেন সমাজসেবক, জনদরদি কুমিল্লার এই কৃতি সন্তান। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন স্বজন ও গুণগ্রাহীরা। মরহুম আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরছেন ফখরুল ইসলাম। গৃহায়ন, গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ। স্বাধীন, দৃঢ়চেতা, সজ্জন এই সমাজসেবক দীর্ঘ চাকরি জীবনে দায়িত্ব পালন করেছেন মহকুমা প্রশাসক, বিকেএসপির সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। চাকরি জীবনে সহকর্মীদের কাছে তিনি যতটা জনপ্রিয়, সমানভাবে জনসেবাও করেছেন নিজ এলাকায়। মানুষের জন্যই আমরা চাকুরি করি, এই ধরনের কথা তিনি বলতেন। স্যারকে আমার একজন আদর্শ শিক্ষকের মতো মনে হয়েছে। তার প্রতি আমি জানাই বিনম্র শ্রদ্ধা। যুগ্ম সচিব হয়েও কোনো অহংকার ছিলেন না। উনি মানুষের সেবায় যথেষ্ট কাজ করেছেন। কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে প্রতিষ্ঠানকে উন্নয়ন করা যায়, সেইভাবে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। বর্ণাঢ্য জীবনের অধিকারী সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ সবাইকে শোক সাগরে ভাসিয়ে 2022 সালের 28 এপ্রিল পাড়ি জমান না ফেরার দেশে। কুমিল্লা মুরাদনগর চাপিতলার নিজ গ্রামে এই কৃতি সন্তানের জানাজায় ঢল নেমেছিল হাজারো মানুষের। এই সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন মুরাদনগরের সাধারণ মানুষ। মরহুম আব্দুল আজিজ কর্মজীবনে ছিলেন সৎ এবং কর্মনিষ্ঠ। সরকারি আমলা হয়েও সবার কাছে ছিলেন অনুকরণীয়। তৎকালীন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন। আমরা আজিজ ভাই ডাকতাম বড় ভাই হিসাবে। খুব খোশ মেজাজের লোক ছিলেন, তবে তিনি কাজে পটু ছিলেন। তিনি সরকারি নথিপত্র দ্রুত ডিসপোজ করতেন আমি দেখেছি। সামাজিকভাবে তিনি ময়মনসিংহ শহরে খুব তার একটা শক্ত অবস্থান ছিল। বড় ভাই হিসাবে, একজন বড় সহকর্মী হিসাবে আমি তাকে খুবই স্মরণ করছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগরবাসীর কাছে উন্নয়ন কাজের জন্য আজও স্মরণীয় বিনম্র শ্রদ্ধা কীর্তিমান মরহুম আব্দুল আজিজ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে উপত্যকায় প্রাণ গেছে আরও 27 ফিলিস্তিনির। এর মধ্যে শিশু রয়েছে 10 জন। ইসরায়েলি বাহিনী শনিবারে দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ বিমান হামলা চালায়। সেখানে প্রাণ হারান অন্তত 7 জন। এদিকে সৌদি আরবের রিয়াদে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের আগ মুহূর্তে গাজা ইস্যুতে বৈঠক করেছেন আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েল হামাসের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছেন তারা। গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে ক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এ পর্যন্ত অর্ধশত ক্যাম্পাসে ছড়িয়েছে প্রতিবাদ। 24 ঘন্টায় আরও 100 খানেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত আটক হয়েছেন 750 শিক্ষক শিক্ষার্থী। বিক্ষোভ সামাল দিতে না পারায় চাপে পড়েছে প্রশাসন। ক্যাম্পাসে পুলিশ ডাকার ঘটনায় তোপের মুখে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোশি শফিক। তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিনেট। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। যুদ্ধ নয় শান্তি, এমন স্লোগানে মুখর একের পর এক যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে অর্ধশত ক্যাম্পাসে। নিউ ইয়র্ক ও জর্জিয়া থেকে অ্যারিজোনা, ইন্ডিয়ানা থেকে ম্যাসাচুসেটস, গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলে অর্থায়ন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাসগুলো।
ক্যাম্পাসে ক্যাম্পাসে তাঁবু গেড়ে এমন প্রতিবাদ চলছে সর্বত্র। বিক্ষোভ দমাতে হিমশিম খেতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ক্যাম্পাসে পুলিশ ডাকার ঘটনায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনসি শফিকের বিরুদ্ধে তদন্তে চেয়ে সিদ্ধান্ত পাশ হয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে। বলা হয় একাডেমিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছেন শফিক। এই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এখন কারাগারে। বিক্ষোভকারীদের সাথে পুলিশ অহেতুক সহিংস আচরণ করছে। পুলিশের এই আচরণ পাগলামি ছাড়া আর কিছুই নয়। আমি দেখেছি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ছাত্রদের মাটিতে ধাক্কা দিচ্ছে। গ্রেফতার চলছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন এমন হচ্ছে? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন পুলিশকে ব্যবহার করে আন্দোলন দমাতে চাইছে, কিন্তু যতক্ষণ না প্রশাসন তাদের নীরবতা ভেঙে জেগে উঠবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবেই। কলম্বিয়ায় পুলিশি আচরণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মূল কেন্দ্র হয়ে উঠেছে ইমারসন কলেজ। এখান থেকে এ পর্যন্ত 108 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াহিও স্টেট ইউনিভার্সিটি থেকে 24 জনের বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গাজাবাসীর এই নির্মমতা আমাকে আমাদের কোরিয়ান যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। ইতিহাসের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বন্ধ করতে আমাদের একে অপরের জন্য লড়াই করতে হবে, বিশ্ব মানবতার পাশে থাকতে হবে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছে। এখানে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন ইসরায়েল ও ফিলিস্তিনপন্থীরা। গাজায় এ পর্যন্ত 192 গণমাধ্যম কর্মী হত্যার জেরে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের বাইরে এমন প্রতিবাদ। যুদ্ধবন্ধের দাবিতে প্রতিবাদ করছেন সাংবাদিকরা। মার্কিন গণমাধ্যম বলছে বিক্ষোভের লাগাম টানতে আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।